সম্মানিত দর্শক, নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি আয়োজন চলমানে আমি মাসুদ ইমরান মান্নু বরাবরের মতোই আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আজও আমরা যুক্ত হয়েছি, তবে আজকে একটি বিশেষ দিন 23 জুন, যার প্রস্তুতি চারদিকে আপনারা টের পেয়েছেন, আমরাও টের পেয়েছি, সবাই মিলে টের পেয়েছি। একটি বিষয় নাই, তাকে বাদ দেয়া হয়েছে, কিন্তু সে এখনও জাগ্রত এবং চলমান আমাদের সকল জায়গায়। এই ঘটনাটা কি ঘটছে, এই কারণে আমরা আজকে যে বিষয়টি রেখেছি তা হলো রুদ্রমোহন শহীদুল্লাহর একটি কবিতা থেকে নেয়া, কিছুটা মডিফাই করেছি যদিও আমরা, যে চলে গেলেও কি অধিক কিছু থেকে যায় না থাকা জুড়ে। আমরা এই বিষয় নিয়ে আলাপ করব, এটা আমাদের কেন্দ্রীয় বিষয়, এর সাথে আমরা অন্যান্য বিষয়ও যুক্ত করব, এবং যেই কারণে আমরা দুজন সম্মানিত অতিথিকে এখানে যুক্ত করেছি। প্রথমে আমি পরিচয় করে দিতে চাই, আমাদের প্রথম অতিথি হচ্ছে আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, স্বাগত। এবং আপনাদের অত্যন্ত প্রিয় মুখ, আমাদের এখানে আমরা যার সাথে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কথা বলতে, সেই জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল। আপনাদের দুজনকে স্বাগত। সম্মানিত দর্শক, আমাদেরকে আপনারা সরাসরি লাইভে দেখতে পারবেন নেক্সাস টেলিভিশন লাইভ ইউটিউব চ্যানেলে, এছাড়াও ফেসবুকের ভেরিফাইড পেজে নেক্সাস টিভি ডিজিটাল বিডিতে। এই দু জায়গাতে আমরা লাইভ থাকব, এবং পরবর্তীতেও আপনার যদি প্রয়োজন হয় তখন আপনি টিউন করে দেখতে পারবেন, যেহেতু আমাদের প্রোগ্রামটি বেশ লম্বা। তাহলে আমরা আমাদের মূল আলোচনায় ঢুকতে চাই। তা হলো, আসলে আমাদের এটা একটা বড় প্রশ্ন, যেটা এক্সিস্টেনশিয়ালিজমেরও একটা বড় প্রশ্ন, যে থেকেও নেই, না থেকেও আছে। আমি প্রথমেই যাব আবুল হাসান রুবেলের কাছে। আওয়ামী লীগ কি আছে নাকি নাই? ধন্যবাদ। প্রথমত বলি যে একটা দল বিভিন্নভাবে থাকে। একটা হচ্ছে যে তার আইডিয়ার জায়গায় থাকে, আরেকটা হচ্ছে তার ফিজিক্যাল অস্তিত্বের জায়গায় থাকে, তার সমর্থকদের ভেতরে থাকতে পারে। তো এখানে আমরা অনেকভাবে এটাকে ব্যাখ্যা করতে পারি। ধরেন দল হিসাবে কার্যক্রম নিষিদ্ধ আছে তাদের, কিন্তু তাদের অনেক আবার সমর্থক এখনও আছে বাংলাদেশে, এবং তারা নানানভাবে সমাজের ভেতরেই আছে। অনেক নেতাকর্মীও আছে যারা বাংলাদেশে এখনও আছেন। ফলে এটা একদিক থেকে দল হিসাবে না থাকলেও তাদের নেতাকর্মীরা আছে, তাদের কিছু আইডিয়া আছে, এবং সেগুলোরও একটা সাবস্ক্রাইবারও আছে। এটা একটা দিক। অন্যদিকে আরেকটা, যেহেতু আসলে আওয়ামী লীগ যদি আপনি দল হিসাবে চিন্তা করেন, তাহলে দল হিসাবে বহুদিন ধরেই আওয়ামী লীগ মূলত আসলে একটা ব্যক্তি নির্ভর বা কাল্ট নির্ভর দল। সেদিক থেকে তাদের মানে প্রধানের সরে যাওয়ার ভেতর দিয়ে আওয়ামী লীগের এক ধরনের সাংগঠনিক অস্তিত্ব আসলে নাই হয়ে গিয়েছে। এবং এখন নানানভাবে যারা বিভিন্ন জায়গায়, ধরেন কোনো জন আমি দেখলাম আর কি, যে সোশ্যাল মিডিয়ায় যে একটা চিঠি দিয়েছেন অমুক জেলার আওয়ামী লীগ নামে, কিন্তু সেখানে আসলে দেখা যাচ্ছে যে আসলে ওই জেলার আওয়ামী লীগের অতীতে যারা ছিল বা ছিল, কেউ আসলে এটার ভেতরে নাই বা এরকম কিছু নাই। এটা একটা কয়েকজন মিলে একটা গ্রুপ করেছে, ভূত ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, হতে পারে একটা, মানে ধরেন হয় কি সবসময়, মানে যে কোনো একটা জিনিস যখন আসলে মানে ধরেন বাস্তবে থাকে, তখন তো আপনি তাকে দেখতে পান। হ্যাঁ, এবং আওয়ামী লীগের এরকম কিছু অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি, কয়েক জায়গায় ঝটিকা মিছিল করছেন কিংবা এরকম কিছু করছেন, সেরকম কিছু জায়গা আছে। কিন্তু আবার যে মাঝখানে বলি যে সরকারের যে প্রস্তুতি এবং বিরোধী দলেরও যে ধরেন পজিশন, যেমন ধরেন আজকে বেশ মিছিল হয়েছে, মানে ধরেন যে আজকে প্রধান বিরোধী দল তারাও মিছিল করেছে, মিছিল করে সেই পুরনো সেই ভাঙা বাড়ি 32 নম্বরের সামনে, আমি জানি না ওইখানে আওয়ামী লীগের ভূতরা দাঁড়িয়ে আছে কিনা, যে মানে সেইখানেও গিয়েছেন তারা। না, এইখানে একটা জিনিস হচ্ছে যে ধরেন কিছু জিনিস আছে যেগুলো মানে একটা রাজনৈতিক দলকে আসলে আপনি কিভাবে মোকাবেলা করবেন, সেটার কয়েকটা জায়গা আছে। একটা হচ্ছে যে প্রথমত আপনার রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। আমি এটা সবসময় মনে করি যে একটা রাজনৈতিক দলকে আপনি যতই দমন পীড়ন বা এরকম জায়গা থেকে যদি আপনি আসলে দেখেন, তাহলে আসলে সেই জায়গাটা মানে স্বল্পস্থায়ী। এটা অল্প সময়ের জন্য আপনি এটাকে দমন করে রাখতে পারেন, কোনো না কোনো সময় সেটাকে আবার ফিরে আসবে। আপনি আরেকটা রাজনীতি, যেটা হচ্ছে বেটার রাজনীতি, যেটা মানুষের আসলে আরো কাছাকাছি যেতে পারে, সেই রাজনীতি দিয়েই ওটাকে রিপ্লেস করতে পারেন। সেটা হচ্ছে আসল জায়গা। এখানে রুবেল, আপনার কাছে ফিরবো, কিন্তু তার আগে আমি একটু মাসুদ কামালের কাছে যেতে চাই। মাসুদ ভাই,
আমরা যেটা রুবেলকে প্রশ্ন করলাম সেটা আপনার কাছে করতে চাই, কিন্তু সাথে আরেকটা জিনিস যুক্ত করে নিয়ে, মানে আওয়ামী লীগ কি আছে বা নাই, কিন্তু তার সাথে আরেকটা বড় প্রশ্ন হচ্ছে যে আমরা একটা নতুন ভোকাবুলারি দেখছি যে আওয়ামী লীগকে কিভাবে বলবো। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দেখলাম একটি নতুন ভোকাবুলারি, এবং সেটা আবার দেখলাম যে এখন বেশ কিছু মিডিয়াও সংস্কার করে এখন ওইভাবে বলছে যে নিষিদ্ধ আওয়ামী লীগ। হ্যাঁ, এটা নিয়ে আপনার মতামত কি? দেখেন, একজন লোক যখন খুন করে, ধরেন খুনের আসামি, তার বিচার চলছে, তখন ধরেন খুন করলো যে তার নাম হলো আব্দুর রহিম অথবা আব্দুল আলিম। আলিম সাহেবকে আপনি কীভাবে ডাকেন? খুনি আলিম, নাকি অভিযুক্ত আলিম, নাকি আব্দুল আলিম? আব্দুল আলিম ডাকার কথা, তাহলে তো হলো। কিন্তু তাহলে এই নতুন ভোকাবলিতে যে নিষিদ্ধ আওয়ামী লীগ বলা যে উনি বলেছেন করে সেটা বলি যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আওয়ামী লীগ বলতে কোনো দল নাই। তো যেটা দলই নাই তার জন্য 6 জেলায় আর্মি নামাইতে হলো? যে দল নাই, অস্তিত্ব নাই যার, তার জন্য 6 জেলায় আপনাকে আর্মি নামাইতে হলো? বলেন। আমি শুধু নামাই না, তার ম্যাজিস্ট্রেসি পাওয়া দেওয়া হয়েছে, মেজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো। তো কি হলো? আজকে আমি গতকালকে আমাদের একজন সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল সাহেব, আপনাদের এখানে প্রায় আসেন, উনি একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। পোস্টের ভাবটা এরকম যে যখন কোনো নির্বাচিত সরকার মাঠে আর্মি নামায় তখন গণতন্ত্র তার সতীত্ব নিয়ে আতঙ্কিত হয়ে যায়। তো এটা হলো গিয়ে কথা। ওনারা 4 মাস আগে ইলেক্টেড হয়েছেন বাই দ্য পিপল, ওনাদের পিপলের উপর আস্থা নাই, আর্মি নামাতে হচ্ছে। কাজটা কি? যদি আওয়ামী লীগ নেমে যায় রাস্তায়, আওয়ামী লীগ রাস্তায় মানুষ নাকি ঝটিকা মিছিল দিল, ওই রাস্তা কি নাপাক হয়ে যাবে? বলেন, ওই রাস্তা কি নাপাক হবে? আপনি কি ফিরাতে চান? আপনি কি ফিরাতে চাচ্ছেন? ওই লোকগুলোকে আবার রাস্তায় নামতে দেবেন না। কেন দেবেন না? আওয়ামী লীগের কি সমস্যাটা? আওয়ামী লীগের সমস্যা হলো আওয়ামী লীগ গত 24 অগাস্ট, জুলাই অগাস্টে এমন কিছু কর্ম করেছে যে কর্মগুলিকে আমরা মনে করছি মানবতা বিরোধী অপরাধ তারা করেছে। এখন এই মানবতা বিরোধী অপরাধের বিচার করতে হবে। বিচার করার জন্য আমাদের একটা ট্রাইব্যুনাল আছে, এই ট্রাইব্যুনালে আপনি বিচার করবেন। এখন বিচার করতে গেলে যখন তারা অপরাধটা করে, খেয়াল করেন কিন্তু, যখন তারা অপরাধটা করে তখন পর্যন্ত এই আইনটা ছিল না, আইনটা পরে তারা করছে। এই সন্ত্রাস বিরোধী আইন যেটা আছে তার মধ্যে একটা সংশোধন করেছে। আগে সন্ত্রাস বিরোধী আইনটা প্রয়োগ হতো ব্যক্তির বিরুদ্ধে, এখন তার সঙ্গে সত্তা যুক্ত করেছে, করে সেটার আবার রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়েছে। যে আমরা এখন আইনটা করলো, সারা দুনিয়াতে কিন্তু একটা নিয়ম আছে, আপনি যখন অপরাধ করবেন সেই অপরাধের সময় আইনটা কি ছিল সেই আইনে আপনি বিচার হবে। কিন্তু আমি ধরে নিলাম একজন অপরাধী ভাবতেছে আমি এই অপরাধটা করলে আমার এই শাস্তি হবে, ওটা চিন্তা করে সে অপরাধ করতেছি, কথার কথা হাইপোথেটিক্যালি বলতেছি। তখন সে অপরাধ করে ফেললো যে এই অপরাধটা করলে আমার 20 ঘা বেতের বাড়ি। এখন অপরাধটা করার পর সে বললো যে আরে তো বেশিকে দিতে হবে, অতএব 20 ঘা না, তোমাকে 20 ঘাই দিব, কিন্তু সেটা বেতের বাড়ি না, এটা হলো ইলেকট্রিক কেইন দিয়ে তোমাকে পিটাবো। বুঝতে পেরেছি। তাহলে এখন আপনি তাহলে পরে যে আপনার আইনটা করলে এটা মতলবী আইন। তারপরেও আমি ধরে নিচ্ছি আইনটা ভালো, সত্তার বিচার করতে হবে, করেন, আমার কোনো আপত্তি নাই। এখন এই বিচার যতদিন না শেষ হবে ততদিন পর্যন্ত আপনি কথা বলতে পারবেন না। তাহলে বিচারের আগে আপনি রায়টা দিয়ে এই সাজাটা দিয়ে দিলেন না, এবং এই যে কথা বলতে পারবো না আমি, এটা কে বললো? এটা বলতেছে একটা সরকার তার নির্বাহী আদেশে বলতেছে। কোন সরকার? ইউনূস সরকার, মানে আমাদের সুফি সরকার যেটাকে আমি বলি। হ্যাঁ, ওই সরকার বললো তুমি এই বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত তুমি কোনো কথা বলতে পারবে না, তোমার কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি চলবে না। বিচার শেষ হবে কতদিনে? যদি আপনি বিচার শেষ করতে সাগর উনির মতো শুরু করে দেন, কি করবো আমি? তাহলে ততদিন আমি কথা বলতে পারবো না। একটা খুনের আসামি, ধরেন একজন লোক খুন করছে, তার আপনি বিচার করবেন, আপনি বলবেন তোমাকে যদি আমি ফাঁসিতে ঝুলাই তাহলে তোমার তো আর খাওয়া দাওয়ার দরকার হবে না। কাজেই যতদিন তোমার বিচার চলবে ততদিন তোমার খাওয়া দাওয়া বন্ধ।
তা এই হয়। এই প্রশ্ন আপনার এই পজিশনটাই দেখি যে রুবেলের এখানে পজিশন কি, যে রুবেল আপনি কি মনে করেন যে যে মানে কাউকে মানে একদমই চেপে নাই করে দেয়া, মানে আত্মপক্ষ সমর্থনের তো একটা ব্যাপার থাকে, হ্যাঁ, এখন আমি ধরেন অপরাধী ধরে নিয়ে তাকে নাই করে দেয়া, যেটার কি উনি যে প্রশ্নটা উত্থাপন করলেন, সেইটার ক্ষেত্রে আপনার মতামত কি? ধন্যবাদ। প্রথমত বলি যে ব্যক্তি এবং মানে সংগঠন এই দুইটা সত্তা কিন্তু আলাদা। একজন ব্যক্তির যেটা আসলে ধরেন খাওয়ার প্রয়োজন থাকে বা অন্যান্য ক্রিয়াকর্মের প্রয়োজন থাকে, জৈবিক ক্রিয়াকর্মের প্রয়োজন থাকে, একটা সত্তা যেটা আসলে একটা সাংগঠনিক সত্তা, সেটা তার প্রয়োজন থাকে না। ফলে দুইটা কিন্তু আলাদা ব্যাপার। এবং এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ধরেন মানে আওয়ামী লীগের যে প্রশ্নটা, এটার কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। ধরেন আওয়ামী লীগ দল হিসাবে আসলে কিভাবে মানে ট্রিটেড হবে, একটা হচ্ছে যে একটা বিচারিক প্রক্রিয়াই তার অপরাধ এবং এটা নিশ্চয়ই করা হবে। কিন্তু ধরেন একটা বিচারিক প্রক্রিয়ায় যারা আসলে অপরাধী, তাদের অপরাধের একটা বিচার আসলে হইতে হবে। মানে অর্থাৎ বিচারটা হইতে হবে, এই বিচারের জন্য যে সময়টা লাগবে সেই সময়টা জুড়েই তো বিচারটা হবে। বিচার তো আপনি দ্রুত তাড়াহুড়া করতে গিয়ে কাউকে মানে অন্যায্য বিচার দিতে পারেন না, আবার মানে অহেতুক লেন্দি করে হ্যাঁ তাকে বিচার থেকে মানে বঞ্চিত করতে পারেন না। যেমন ধরেন যে আওয়ামী লীগ যারা করতেন সবাই তো ধরেন খুনের সাথে যুক্ত ছিলেন কিনা, এখন কথা হচ্ছে ধরেন যেমন ধরেন মানে আমরা পেশাজীবী বিভিন্ন ইসেরদের যে নির্বাচনগুলো দেখছি, কিন্তু ধরেন একসময় আপনি আওয়ামী লীগ করতেন, এই কারণে তাকে আর নির্বাচনে দাঁড়াতেই দেওয়া হচ্ছে না, মানে সে মার্কা নিয়েও দাঁড়াবে না, কিছু না, এরকম বহু জায়গায় আটকে দেওয়া হচ্ছে। এই ব্যাপারগুলোকে ধরেন আপনাদের পজিশন কি, মানে আন্দোলন এবং আপনারা মানে সবাইকে যে মানে কোন ধরনের যথাযথ তদন্ত এবং ছাড়া হরে ধরে সবাইকে যে খুনের মামলায় বন্দী করা, এই প্রক্রিয়াটাকে আমরা মনে করেছি যে এটা আসলে একটা ন্যায় বিচারের মানে প্রতিবন্ধকতা তৈরি করবে। কারণ হচ্ছে যে যখন আপনার মানে যে ধরনের অপরাধ, সেই ধরনের অপরাধেরই আপনার শাস্তি প্রাপ্য। আপনি যদি একটা মানে ধরেন চুরি করেন, তাহলে আসলে চুরির জন্য আপনার শাস্তি দিতে হবে, খুনের শাস্তি আপনাকে দেওয়া যাচ্ছে না। কিন্তু যদি আপনি আসলে সেটা না করেন, না করে সবাইকে হরে ধরে একই কায়দায় মামলায় আটকায় ফেলেন, তাহলে আসলে ন্যায় বিচার থেকে আসলে মানুষ বঞ্চিত হয়। ফলে এই জায়গায় আমরা যথাযথ বিচারের কথা এটা আমরা প্রথম থেকে বলেছি। কথা জিজ্ঞেস করি, যেহেতু মাসুদ কামাল ভাই এই প্রশ্নটা উত্থাপন করেছেন যে আসলে যখন বিচার হবে আসলে তখন সে আসলে তার রাজনীতি করার অধিকার থাকবে কিনা, মানে বিচার তো চলতেছে, বিচার মানে উনি তো এখনো গিলটি হিসেবে চিহ্নিত হননি, তা তো বিচারিক প্রক্রিয়া তো হতে হবে। যখন একটা গণ অভ্যুত্থান হয় এবং গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে আসলে এই জায়গাটা মানে ধরেন আওয়ামী লীগের এই 15 বছরের যে শাসন, এই শাসনের শুধুমাত্র 24-এর গণ অভ্যুত্থান না, তার আগেও যদি আপনি দেখেন যে গুম খুন থেকে শুরু করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটার একটা দীর্ঘ ইতিহাস আছে। এবং অপোনেন্টদের মানে আসলে চুপ করিয়ে দেওয়ার জন্য এই সমস্ত জিনিসকে ব্যবহার করা, এটারও একটা খুবই বড় ইতিহাস আছে। এবং একটা গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে কিন্তু আসলে পিপল একটা রায় দেয় যে আসলে যে আপনি এইখানে যে ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডগুলো করেছেন, সেই অপরাধমূলক কর্মকাণ্ডের ফলাফল হিসেবে এই যে মানে আমরা যদি 24-এর মানে স্মৃতিগুলো যদি আমরা একটু ফিরে তাকাই, যেভাবে আসলে মানে আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে মারা হয়েছে, যেভাবে আসলে লাথি মেরে নিচে ফেলে ট্যাঙ্কারের নিচে ফেলে দেওয়া হয়েছে, যেভাবে আসলে মানুষকে নির্বিচারে গুলি করা হয়েছে, এই যে একটা বিভৎস পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছিল, তার একটা দায় যা রাজনৈতিকভাবে আওয়ামী লীগের অবশ্যই আছে। এইটা মানে এখন এইটার দায় কতটুকু, এটার দায় কিভাবে হবে, এগুলো আদালতে নির্ধারিত হবে। কিন্তু আমরা কিন্তু একটা মোটা দাগে বলতে পারি যে আসলে আওয়ামী লীগের যদি এটা রাজনৈতিক সিদ্ধান্ত না হতো, তাহলে আসলে এই ঘটনাগুলো ঘটতো না, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখি মাসুদ কামাল ভাই আসলে আচ্ছা রুবেল যে রুবেল যে কথাটা বলছে এবং সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়াতে কিছু কথা গত কয়েকদিন ধরে বেরোয় আসছে মাসুদ ভাই, সেটা হচ্ছে যে যেমন জার্মানিতে ডিনাজিফিকেশনের ঘটনা ঘটেছে, করানোর চেষ্টা করা হয়েছে, এইখানেও আওয়ামীফিকেশনের একটা প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, যে এটা বিরোধী দল সরকারি দল মিলে আর কি আওয়ামীফিকেশন করবে। এটা কতটা সম্ভব বা এটা কি হতে পারে? চেষ্টা হতেই পারে, চেষ্টা নিয়ে আমার কোনো আপত্তি নাই, যে কেউ যে কোনো কিছু চেষ্টা করতে পারে। আমাদের দেশে তো আমরা দেখলাম এর মাঝখানে যে অনেকে পাকিস্তান করারও চেষ্টা করতেছিল, পাকিস্তানের সঙ্গে মেশা যায় কিনা, এই চেষ্টাও বিদেশ থেকে কেউ কেউ বলছে।
এখনো দেখি মাঝে মাঝে বলে, তো চেষ্টায় কোনো আপত্তি নেই, যার যার চেষ্টা, যার যার বুদ্ধি বিবেক শক্তিমত্তা দিয়ে চেষ্টা হবে। বাট আমি আমার মতো করে বুঝি যে এটা বাস্তব কিনা, সম্ভব কিনা, উচিত কিনা, আমি আমার মতো করে বুঝি। দেখেন, আমি মনে করি যে এখানে আওয়ামী লীগ বিএনপি এটা ইস্যু না। ইস্যুটা হলো এই আওয়ামী লীগ বিএনপির তখন চালকের আসনে কারা ছিল সেটা হলো ইম্পর্টেন্ট। যেমন ধরেন জিয়াউর রহমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি, তারেক রহমানের বিএনপি কি একইভাবে চিন্তা করে, একইভাবে রিয়েক্ট করে না। চালকের উপর নির্ভর করে দলটা কে চালাচ্ছে, কে চালাচ্ছে। আবার একই চালক টাইম টু টাইম তার মধ্যেও কিন্তু চেঞ্জ আসে। একটা ট্রাক চালক যে নর্মালি চালায় সে একভাবে চালায়, যখন সে পানা শক্ত হয়ে চালায় তখন সে আরেকভাবে চালায়। হয় না এরকম? হয়। কিন্তু এখন ধরেন একটা গাড়ি চাপা দিল, একজন লোক মারা গেল, আপনি দৌড়ে যে সমস্ত লোকদের দৌড়ে যে গাড়িটাকে আটকাইলেন, ড্রাইভারটাকে আটকাইলেন। এখন আদালতে বিচার হবে কার? ধরেন এটা টাটা কোম্পানির গাড়ি, আপনি বলবেন এর জন্য টাটা কোম্পানি দেয়, হতে পারে, কিন্তু গাড়ি ব্রেক ফেল করতে পারে, গাড়ি হয়তো টাটা কোম্পানির ব্রেকটা ভালো ছিল না, এই জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে আপনি দেখবেন যে দায় টাকার, রাস্তারও দায় হতে পারে। হয়তো রাস্তায় এখানে একটা আপনার গর্ত হয়ে গেছিল, ওই কারণে গাড়িটা যে অ্যাক্সিডেন্ট করছে, হতে পারে। কিন্তু রাস্তার কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে, গাড়ির কারণে হতে পারে, চালকের কারণে হতে পারে। যদি চালকের কারণে হয়, চালকের সাজা হবে, জেল হবে। যদি গাড়ির কারণে হয়, গাড়ি রিপেয়ার করতে হবে। আর যদি রাস্তার কারণে হয়, ওই রাস্তাটা যা রিপেয়ার করার কথা ছিল তার শাস্তি হবে। তুমি কেন করলা না? বিষয়টা কিন্তু ক্লিয়ার। এখন আপনি বলেন না আমি টাটা কোম্পানির গাড়ি, টাটা ইন্ডিয়ান গাড়ি, এটা রাখা যাবে না, আগুন দিয়ে পড়ে দাও, দেন পরে আগুন দিয়ে। তাহলে এই গাড়ি কি এতদিন কোনো সার্ভিস দেয় নাই? দিয়েছে। আবার এতদিন কিন্তু ড্রাইভারও সার্ভিস দিছে। বিষয়টা খেয়াল করেন। আমি এই উদাহরণটা দিলাম, আপনি বলি যে আমি মনে করি যে এই যে গণহত্যা বলেন, যেটা বলেন আমরা যে বলি 1500, যদিও আমি 1500 তালিকা এখনো কারো কাছে পাইনি, কিন্তু সরকার নিজেও 1500 তালিকা দিতে পারে না, কিন্তু সরকারের লোকজন কিন্তু উল্লেখ করে 1500 লোক মারা গেছে। এই তালিকায় কেউ করতে পারে না। 30 লক্ষের তালিকা তারা চায়। আবার কিছু লোক আছে যারা 30 লক্ষের তালিকা চায়, কিন্তু 1500 তালিকা দিতে পারে না। এটা হলো রিয়েলিটি আর কি। আচ্ছা, যা হোক, আমি ধরে নিলাম এই যে লোকগুলি যেগুলো মারা গেছে, এখন এই মৃত্যুর জন্য আমি কিন্তু ওই সময় সরকারকে দায়ী করব। যে কদিনই মারা গেছে আমি সরকারকে দায়ী করব, তাদের নিষ্ঠুরতাকে দায়ী করব, তাদের চিন্তাকে দায়ী করব, এবং এর বিচার হওয়া উচিত, এবং দৃষ্টান্তমূলক বিচারই হওয়া উচিত। কিন্তু এই আওয়ামী লীগ 96 সালে ক্ষমতায় ছিল না। তখনকার আওয়ামী লীগ আর 2024-এর আওয়ামী লীগ এক। আবার এই আওয়ামী লীগ 2009 সালেও ক্ষমতায় উঠছিল। 2009-এর আওয়ামী লীগ এবং 2014-এর আওয়ামী লীগ কি এক? এক না, এক না। এই সময় এসে শেখ হাসিনা এবং তার যারা সাংঘাত, তার যারা সহযোগী, তাদের মধ্যে একটা পরিবর্তন আসছে। সেই পরিবর্তনটা হলো মানুষকে মানুষ মনে না করার চিন্তাটা তাদের মধ্যে ঢুকে গেছে। এরা মানুষ না, আমরা যা বলবো এটাই চলবে, আমি যেটা বলবো এটাই মানতে হবে, না মানলে তোমাকে আমি রাখবোই না, তোমাকে আমি গুম করে ফেলবো, তোমাকে আমি ভ্যানিশ করে ফেলবো, মেরে ফেলবো। এই চিন্তাটা এদের মধ্যে কিন্তু ঢুকছে এইখানে এসে, এবং এই জন্য শাস্তি হওয়া উচিত। আমি তো এটাও বলি, আমি আপনার সংক্ষেপে এটাও বলি যে যত লোক আওয়ামী লীগের মন্ত্রী ছিল 14 বছরে, যত এই 15 বছরে যত লোক ছিল সব মন্ত্রীর তালিকা করেন। যত লোক আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটিতে ছিল সবার তালিকা করেন। যত লোক আওয়ামী লীগের এমপি হয়েছে তাদের তালিকা করেন। যত লোক আওয়ামী লীগের এমপি হওয়ার জন্য মনোনয়নপত্র কিনেছে তাদের তালিকা করেন, সব করেন। যত লোক আওয়ামী লীগের জেলা কমিটিতে ছিল তাদের তালিকা করেন। এই সবাইকে বিচারের আওতায় নিয়ে আসেন। বুঝতে পেরেছি। কিন্তু আওয়ামী লীগ কেন ভাই বাস পুরাবেন কেন? ভাই, বাস পুরানোর এখতিয়ার আপনাকে দেওয়া হয় নাই, এবং আলটিমেটলি আপনি পুরোতে পারবেনও না।
এটাও বলে দিচ্ছি, পারবেনও না। মানে ডিআওমিফিকেশন আসলে সম্ভব হবে না বলে। Impossible, এই সময় আমরা হয় না। এই একটা ব্যাপার আবার আমরা মানে আবুল হাসান রুবেলের কাছে আসবো, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিব। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন চলমান। ফিরে এলাম আবার চলমানে। আমাদের আলোচনা যেখানে ছিল সেই আলোচনাটা সেখানে নিয়ে যাব আবুল হাসান রুবেলের কাছে, যে আমাদের মাসুদ কামাল ভাই যে বললেন যে বাসের চালকের দোষ হলে বাসও পুড়িয়ে দেওয়া হবে কিনা। আর 2 নম্বর হচ্ছে যে আমরা যে আলাপে ছিলাম যে ডিআওমিফিকেশন, এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে কি আমরা এটাও ধরবো যে ধানমন্ডির 32 নম্বরে মানে বিরোধী দল, বড় দল মিছিল করে গেলেন, এবং কেন আসলে এরকম একটা ভাঙা বাড়ির সামনে মিছিল করে বারবার যেতে হবে? আর আপনারা কি বাড়ি ভাঙাকে সমর্থন করেন কিনা, মানে আপনার গণসংহতি আন্দোলন? আর 2 নম্বর হচ্ছে যে সেইখানে ধরেন আওয়ামী ভূত থাকেন কিনা, আর ভূত না থাকলে এই যে আওয়ামী দোসরের নাম দিয়ে সাংবাদিক পেটানো কেন হয় এই রাজনীতি কি? ধন্যবাদ। কয়েকটা বিষয় আসলে বলতে হবে, আসলে অনেকগুলো বিষয়, অনেকগুলো প্রশ্ন। হ্যাঁ, ওই জন্য একসাথে করে দিলাম। একসাথে করে দিলেন, ভালো হয়েছে। মানে প্রথমত বলি যে আমরা যে ধরনের আসলে এই ঘটনাগুলো দেখছি, আসলে আওয়ামীকরণ যদি আপনাকে করতে হয় তাহলে আসলে এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতে হবে। এই ধরনের ঘটনা যদি আসলে ঘটান তাহলে আসলে আপনি আওয়ামীকরণ জীবনেও করাতে পারবেন না। কারণ আপনি যখন এরকম মানে বাংলাদেশে এমনকি আওয়ামী লীগ যারা করতো তাদেরও একটা বড় অংশের ভেতরে এক ধরনের জুলাইয়ের পরে একটা মনোভঙ্গি এসেছিল যে আসলে এই যে শেখ হাসিনার কারণে যে এই ঘটনাগুলো ঘটলো, এটার জন্য এখন পুরো আমাদেরকে সাফার করতে হচ্ছে এবং এই জায়গায় যেতে হচ্ছে, এবং এর সাথে অনেকেই আমরা যুক্ত ছিলাম না। কারণ আপনি জানেন যে আওয়ামী লীগ প্রধানত 2014 সালের পর থেকে আসলে, যদি বা 13 সালের পর থেকে বলতে পারেন, যে আসলে ধীরে 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 তার কর্মী সমর্থকদের চাইতে অনেক বেশি আমলাতন্ত্র নির্ভর হয়ে পড়েছিল, এবং অনেক বেশি ক্ষমতার জন্য আমলাতন্ত্র এবং পুলিশ এটা একসাথেই আর কি আমি বলি তো, এবং অনেক বেশি পরিমাণে আসলে ক্ষমতার জন্য ভারতের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। এবং এই যে ফলে দেশের জনগণকে তারা আসলে কোনো ধরনের পাত্তা দেয়নি, মানে ভোটকেও আসলে তারা যেহেতু ধ্বংস করেছিল, ফলে জনগণকে তারা আসলে অ্যাকনলেজ করে নাই। ফলে এই যে 24-এ এসে আবার শেষ মুহূর্তে কিন্তু আওয়ামী লীগকে নামাতে হয়েছিল তাদের, যখন আসলে তার এই সমস্ত বাহিনী টাহিনী এগুলোও ফেল করছে, ফলে শেষের দিকে দলীয় কর্মীদের নামিয়ে দিয়েছিল। এবং এইটাই শেষে এসে শেষ রক্ষা কবচ হিসাবে দলীয় কর্মীদের নামার ফলে কিন্তু আওয়ামী লীগের উপরে এই মানে দায়টা অনেক বেশি এসেছে। তো এই জায়গায় আমি বলি যে তখন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মনে করছিলেন যে আচ্ছা এইটা আসলে একটা ভুল হয়ে গেছে, বা এরকম ঘটনার সাথে আসলে আমাদের একটু অনেকের ভেতরে একটু ধরেন কিছুটা হইলেও আত্মগ্লানির জায়গাও আমরা দেখেছি। সেই জায়গাটার থেকে আসলে তাদের মুক্ত করেছে কি, ওই যে 32 নম্বর ভাঙা। 32 নম্বর ভাঙার ঘটনাটা আসলে আওয়ামী লীগের লোকজনকে মনে করেছে যে না, আমরা মানে এই যে এরা হলো জঙ্গি, এদের বিরুদ্ধে যা আমরা করেছি ঠিকই করেছি, এই জায়গায় নিয়ে গেছে। ফলে আসলে এইটা আসলে সত্যিকার অর্থে যেটাকে আওয়ামীকরণ বলা যদি আপনি চান, তাহলে আসলে এটা প্রথমত চিন্তার জগতে করতে হবে। এটা ওই ফিজিক্যাল এই সমস্ত স্ট্রাকচার ভাঙার ভেতর দিয়ে যে আপনি ওইটাকে চিন্তা থেকে নাই করে দিবেন, এইটা ভাবাটা বরং এটা মনে হয় না যে আওয়ামী লীগ অনেক শক্তিশালী হয়ে ওঠে। শক্তিশালী হবে, এবং শক্তিশালী হবে মানে কি তাকে আসলে শক্তিশালীকরণেরই এটা একটা প্রক্রিয়া। এবং দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করলেন যে ধরেন এই যে এটা আদৌ সম্ভব কি সম্ভব না, বা কি না, এই জায়গায় আমি বলি যে কয়েকটা বিষয় আছে। কয়েকটা বিষয়ের ভেতরে একটা হচ্ছে যে আওয়ামী লীগ আসলে কি ধরনের রাজনীতি করেছে, বা অন্তত পক্ষে গত 1 যুগ ধরে আসলে কি ধরনের রাজনীতি করেছে, এটা যদি আমরা দেখি তাহলে দেখব যে সেখানে তারা মোটামুটিভাবে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, এক অর্থে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ধ্বংস করেছে। বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এবং অন্যান্য সমস্ত জায়গায় ব্যক্তির যে কাল্ট এটা প্রতিষ্ঠা করেছে। তারপরে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে তাদের মানে কি বলে যে একেবারে গুম খুনের মতো ঘটনা ঘটিয়ে বিরোধিতাকে দমন করার জায়গায় নিয়ে গেছে, বিরোধিতাকে একেবারে মানে কি বলে এটাকে বাংলায় বললে হচ্ছে নাই করে দেওয়ার জায়গায় নিয়ে গেছে। এই যে এই রাজনীতিটার ফিরে আসাকে প্রতিরোধ করা, মানে আওয়ামী লীগকে প্রতিরোধ করা, যেমন ধরেন আপনি মনে হয় না যে মাজার এত
পরিমাণ ভাঙা হয়নি ওই সময়টাতে, হ্যাঁ, মাজার ভাঙা হয় না, মানে কিন্তু মানুষ যেই পরিমাণ তারা চলে যাওয়ার পরে ধরেন রাজনৈতিক নেতারা অনিরাপদ ছিল আওয়ামী লীগের সময়, কিন্তু সাধারণ মানুষ এবং এছাড়া অনিরাপদ হয়ে গেছে তারা চলে যাওয়ার পরে। ব্যাপারটা এরকম নয় কি? মনে হয় না। ধরেন আমার মবে কাছে মব ধরেন কালচারের ভেতর এখানে থেকে মানে আমি কয়েকটা জিনিস বলি, মব তৌহিদি জনতার কালচার ভিতরে। কিংবা এগুলো খুবই মানে বাজে জিনিস। এগুলো কোনোভাবে এগুলোকে মানে প্যাট্রোনাইজ করা, এগুলোকে পক্ষ নেওয়া বা এগুলোর করা, এইটা থেকে সবাইকে আসলে বিরত থাকা দরকার ছিল। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখেছি যে অন্তর্বর্তী সরকারের ভেতর থেকেই এক ধরনের প্রশ্রয় ছিল, এবং এই প্রশ্রয়ের কারণে এগুলো হতে পেরেছে। এবং ধরেন মাজার ভাঙা অপরাধ এবং অপরাধ, এই অপরাধগুলো আসলে হয়েছে আরেকটা গোষ্ঠীর প্রশ্রয়ে, যেই গোষ্ঠী আবার এইটাকে মানে ধরেন একটা জায়গা কিন্তু বলতে হবে যে ধরেন আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি মন্দিরে আক্রমণ হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি মন্দিরে আক্রমণ হয়েছে, এবং এইটাকে তারা পলিটিক্যালি ক্যাশ করেছে, ক্যাপিটালাইজ করেছে। এইখানেও কিন্তু একটা গ্রুপ মানে একটা গ্রুপ আসলে এটাকে পলিটিক্যালি ক্যাপিটালাইজ করার উদ্দেশ্যে এটা করেছে। আছে, সেটা আমি একটু পরে যাব। মানে গণসংহতি আন্দোলনের অবস্থান মানে মব কালচারের বিরুদ্ধে কি ছিল সেটা নিয়ে আমরা খুব ভিজিবলি খুব কিছু দেখি নাই, সেটা নিয়ে আমি একটু পরে যাব। কিন্তু তার আগে যদি একটু এই যে সাংবাদিকের উপরে যে আক্রমণ করা দোসরের নামে এবং আওয়ামী দোসরকে খুঁজে বেড়া, দোসরের ভিতরে আওয়ামী ভূতকে খোঁজা, বলতে চাই যে এটা কিন্তু মানে আমি শুধুমাত্র এই যে আজকে এই হামলাটা করেছে আসলে আমার জানার মতো জামায়াত ইসলামী, এবং এই যে এই হামলাটা করলো, এই হামলাটা করা যেমন এই যে দোসর খুঁজে বেড়ানোর রাজনীতি, এই রাজনীতিটাই কিন্তু আওয়ামী লীগেরও এক ধরনের রাজনীতি ছিল। সেটা হচ্ছে যে স্বাধীনতা বিরোধী খুঁজে বেড়ার রাজনীতি, হ্যাঁ, স্বাধীনতা বিরোধী খুঁজে বেড়ানোর রাজনীতি, এবং এই রাজনীতিরই আবার একটা প্রতিস্থাপন করলেন। ধরেন আপনি ৭১ চেতনাকে প্রতিস্থাপন করছেন জুলাই চেতনা দিয়ে। এই চেতনার রাজনীতি, এইটার বিরুদ্ধে কিন্তু এক ধরনের জুলাইয়ের অবস্থান ছিল, এবং মানে এটা যদিও ওভার্টলি ওইভাবে ছিল না, কিন্তু সাধারণভাবে যে বিভিন্ন ধরনের মানুষ সবাই যুক্ত হয়েছিলেন তার ভেতর দিয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছিল যে আসলে বাংলাদেশটা অনেক মতের, অনেক ধরনের মানুষের, এবং তাদের সকলের কথাটাই আসলে এখানে থাকবে। এটা একটা। কিন্তু আরেকটা জিনিস আমি বোধহয় এটা গ্লোবালিও আপনি দেখবেন যে যারা মোটামুটিভাবে ফার রাইট গ্রুপগুলো আছে তারা মিডিয়াকে একটা সাধারণভাবে শত্রু হিসাবে বিবেচনা করে, এবং এটা আপনি বারবার দেখবেন যে তারা মিডিয়াকে উপরে নানান, ধরেন প্রথম আলো আক্রমণ বলেন কিংবা অন্য জায়গায় আক্রমণ বলেন, আর আজকের আক্রমণ একরকম না, দুইটা আলাদা ধরন, কিন্তু আলাদা ধরন হলেও কিন্তু একটা সাধারণ জায়গা আছে। সেই জায়গাটা হচ্ছে যে মিডিয়াকে আপনি মনে করেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা মনে করে তারা হচ্ছে আসলে মিডিয়া দ্বারা মানে তাদেরকে কোনোভাবে ছোট করা হয়, কিংবা তাদেরকে যথার্থভাবে পরিচয় করে দেওয়া হয় না, কিংবা তাদেরকে আসলে নানানভাবে বঞ্চিত এটা তারা মনে করেন ভিকটিম। তারা মিডিয়াতে একটা আপার ক্লাস এবং এইখানে কিছুটা লিবারেল কিংবা লেফটের আধিপত্য আছে, তার ভিত্তিতে তারা ভিকটিম হচ্ছেন। এটা আমেরিকায় গেলেও আপনি দেখতে পাবেন যে ট্রাম্পের সাপোর্টাররা বলছে, কিংবা অন্য বহু জায়গায় আপনি এটা দেখতে পাবেন। এই জায়গাটা আসলে কি করে যে সাধারণভাবে এদেরকে মিডিয়ার প্রতি এক ধরনের হিংসাত্মক করে তোলে, যেটা আসলে অথচ হওয়ার কথা তো উল্টা। হওয়ার কথাটা উল্টা মানে হচ্ছে যে ধরেন আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি জবাবদিহিতা করব। মিডিয়ার কাজই প্রশ্ন করা, আপনার কাজ হবে প্রশ্ন করা, এবং আমি জবাব দেওয়ার চেষ্টা করব। এবং এই যে জায়গাটা, এই জায়গাটা আসলে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, এবং এটা গণতন্ত্রেরও সে কারণে শেষ পর্যন্ত বিপক্ষে চলে যায় যখন আপনি মানে এই ধরনের গণমাধ্যমের কর্মী তাদের উপরে আক্রমণ করেন, এবং তাকে কোনোভাবে একটা ট্যাগ দিয়ে দিতে পারলে আক্রমণ করাটা যখন বৈধ হয়ে যায়, এটা পরিষ্কার হয়েছে। রুবেল, আমরা একটু মাসুদ কামালের কাছে একটু কথা শুরু করব, কিন্তু বিরতি নিব। তার আগে একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করব, কিন্তু আপনি বিরতির পরেও বাকিটা বলতে পারবেন। সেটা হচ্ছে যে যে আমরা একটু আলোচনাটা একটু অন্যদিকে নিয়ে যেতে চাই এখন। সেইটা হচ্ছে যে আমার কাছে বা ধরেন সোশ্যাল মিডিয়াতে প্রচুর আলোচনারও বিষয় যে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আন্দোলনের ভেতর থেকেই এবং জুলাই আন্দোলনের পরবর্তীতে এসেও যত ধরনের বামপন্থী রাজনীতির যে ঘরানাগুলো ছিল এরা প্রায় অলমোস্ট নাই হয়ে যাচ্ছে। মানে আপনার এরকম মনে হচ্ছে কিনা? মানে এদের মানে নানা জায়গায় যত ধরনের রাজনৈতিক কৌশল চলছে সেখানে আসলে বামপন্থীরা প্রায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এটা কেবল জুলাই আন্দোলনের কারণে হচ্ছে তা না, এটা নানা কারণে হচ্ছে।
বামপন্থী ওই রাজনীতির যারা ধারক বাহক ছিলেন তারা কিন্তু আছেন, হুম, বাট তারা ক্ষমতার সঙ্গে মিশে যাচ্ছেন এবং মিশে যাওয়ার মাধ্যমে এক ধরনের বার্তা দিতে চাচ্ছেন যে আমরা আসলে রাজনীতিটা করি নাই, আমরা আসলে আমাদের নিজের ভাগ্য পরিবর্তনের, ব্যক্তিগত ভাগ্য পরিবর্তনের চেষ্টাটা করেছি। মাসুদ ভাই আপনি যদি একটু থামাই এখানে, জি। আপনি বাকিটুকু আমরা মানে বিরতির পরে বলবেন যে আসলে বামপন্থীরা কি নিজেদের স্বার্থের লাগি নিজেদের রাজনীতিকে বিসর্জন দিয়ে সরকারের বিরোধী দলে আগের সরকারের সাথে জোটবদ্ধ হয়ে নানাভাবে নিজেকে নিশ্চিহ্ন করে দিচ্ছেন, নাকি এর নতুন রাজনীতির পথও আবার উন্মোচিত হবে? এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সাথেই থাকুন। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে এলাম আবার চলমানি। আমরা মাসুদ কামালের সাথে আলোচনায় ছিলাম। মাসুদ ভাই, আমরা বামপন্থীদের নিয়ে যে কথাটা বলছিলাম যে রাজনীতিতে আমরা আর তাদেরকে টের পাচ্ছি না, কোথাও এত কিছু ঘটছে, যেমন ধরেন মব সংস্কৃতি ঘটছে, আমরা তাদের দেখতে পাচ্ছি না, মাজার ভাঙা হচ্ছে ব্যস্ত, আমরা তাদের দেখতে পাইনি, মানে জাতীয় সঙ্গীতের বিতর্কে তাদেরকে আমরা দেখতে পাইনি, এরকম বহু কিছুতে আমরা তাদেরকে দেখতে পাই, এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। যারা শাহবাগ কাঁপাতো, যারা পল্টন কাঁপাতো, আমরা আর কাঁপতে দেখি না কিছুই। শুনেন, আমি ওখানে তখন বলা শুরু করেছিলাম আসলে আমাদের এমনি সারা দুনিয়াতেই বামপন্থীদের একটা বিপর্যয় তো আছেই, সারা পৃথিবীতেই তো বামপন্থী বলতে তো আর কোনো দেশ খুব ওইভাবে নাই, যারা আছে তাদের নিয়ে আবার অন্য বামপন্থীদের আপত্তি আছে। তারপরেও আমাদের দেশে যারা ছিলেন, আমাদেরই সব পরিচিত লোকজন, এদের মধ্যে পরিবর্তনটা খুব চোখে পড়ে। আমরা যখন ছাত্র ছিলাম, আমি নিজেও স্টুডেন্ট লাইফে বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, আমি তো নিজেও থাকি নাই, তাই না? এখানে হয়তো আমার সীমাবদ্ধতা, আমার অযোগ্যতা, আমার মানে দোষটা আমি আমাকেই দিই, আমি পারি নাই থাকতে। কিন্তু এরকম ত্যাগ অনেকে করতে পারেন না, লোভে পড়ে চলে যান অন্য জায়গায়। আমরা দেখেন, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমরা বামপন্থী নেতা বলতে কাদেরকে বুঝতাম? এই রাশেদ খান মেনন, দিলীপ বড়ুয়া, এদের দেখতাম তো আমরা, তাই না? তারপরে আমি এই নামগুলি ইচ্ছাকৃতভাবে বলছি, কারণ পরবর্তীতে যারা ক্ষমতা সংশ্লিষ্ট হয়েছেন, হাসান আল হক ইনু, আসম আব্দুর রব, এত বিশাল বিশাল বাম নেতা ছিলেন, তো সবাই কিন্তু মন্ত্রী হয়েছেন, আমি যে কয়টা নাম বললাম। তো এরা মন্ত্রী কি করছেন? মানে আমি কিন্তু বাম নেতাদের মন্ত্রী হওয়াটা অপছন্দ করছি, আপত্তি করছি, তা কিন্তু না। আমি বলতে চাচ্ছি জিনিসটা, যে আপনি একজন বামপন্থী নেতা, আরেকজন ডানপন্থী নেতার সঙ্গে যে আপনার একটা পার্থক্য আছে, চিন্তার পার্থক্য, জীবন যাপনের পার্থক্য, হ্যাঁ, ভবিষ্যৎ পরিকল্পনার পার্থক্য, যেটা আপনার মধ্যে আছে বলে আমরা মনে করি, সেই পার্থক্যের কি ছাপ আপনি ক্ষমতায় যাওয়ার পর দেখাতে পেরেছেন? মানে এই জায়গাটাই আমার বক্তব্য। দিলীপ বড়ুয়া জীবনে কোনদিন চিন্তাও করে না সে মন্ত্রী হবে, হয়েছে তো, ফুল মন্ত্রী হয়েছে, হয়ে সে শিল্পমন্ত্রী হয়েছিল, সে শিল্প খাতে 5 বছর ছিল, মন্ত্রিত্ব করছে। কি দেখাতে পারছে সে? কি এমন চেঞ্জ দেখাতে পারছে যার নাকি আগে শিল্পমন্ত্রীরা পায় নাই? মানে যদি ওই চেঞ্জটা দেখাতে পারতো, তাহলে মানুষ কিন্তু আকৃষ্ট হতো যে এই লোকটা বামপন্থী বলেই বোধ হয় চেঞ্জটা আনতে পারছে। রাশেদ খান মেনন বিশাল বামপন্থীর নেতা ছিলেন, আমরা তো ছোটবেলা থেকে শুনে আসতেছি, মেনন, মতিয়া মেনন, কি বিশাল বিশাল ব্যাপার স্যাপার। হাসান আল হক ইনু, জাসদ, মানে বিশাল ব্যাপার, সব তো বামপন্থী গুলো, আসমরব। তো এরা কি করছে? নিজেদের ব্যক্তিগত জীবনযাপনের মানে কিছু দৃশ্যমান উন্নয়ন করার প্রচেষ্টা ছাড়া তারা আর কি করছে? কিছুই করতে পারে নাই। এক একটা দৃশ্য, এক একটা ব্যক্তির উদাহরণ বামপন্থীর প্রতি মানুষদেরকে আরো বীতশ্রদ্ধ করে তুলছে। এমনকি এটাও আমরা বলতে পারি না, তাদের নিজেদের যে দলীয় রাজনীতি তাও প্রায় নাই করে ওটা তো সে ওখানে যাওয়ার কারণে ধ্বংস হয়ে গেছে, আমি এই যে লোকগুলির নাম বললাম, এতে তো কোনো পরিবর্তন নাই, মৃত্যু ছাড়া তাতে কোনো পরিবর্তন নাই। তো রাশেদ খান মেনন মানে ওই সে সভাপতি পদ আর ছাড়বে না, ওই সভাপতি তো কি পোস্ট ছিল তার, সে পোস্ট আর ছাড়বে না। তার দীর্ঘদিনের বন্ধু তার ছেড়ে চলে গেল, হায়দার আকবর খান অরণ্য, উনি ছাড়বেন না ওই পদ। সবাই একই জিনিস, ইনু ভাই একই জিনিস, দিলীপ বড়ুয়া একই জিনিস। দিলীপ বড়ুয়া কিন্তু আমরা ওই সময় হাসাহাসি করতাম, 2-3 জনের দল ত্যাগ করছে। তো সর্বশেষ আমরা দেখলাম আমাদের জুনায়েদ সাকি, তো উনি যে মন্ত্রী একটা হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, এই সময়ের মধ্যে
উনি এই পরিকল্পনা প্রতিমন্ত্রী হওয়ার পরে কি এমন দেখাতে পারছে আমি জানি না, হয়তো অল্প সময় এত দ্রুত মন্তব্য করা ঠিক হবে না। ওনার ব্যক্তিগত প্রাপ্তি যোগ ছাড়া উনি সোসাইটির জন্য, উনি যাদের জন্য কথা বলতেন, যে শ্রমিক শ্রেণী, যে আপনার মানে আপনার গরিব শ্রেণীর জন্য উনি কথা বলতেন তো কথা, অনেক কথা। তার কি রিফ্লেকশন ওনার কাজের মধ্যে। এখন তো উনি একটা ক্ষমতার মধ্যে আছেন, এখন তো উনি আরো বেশি দেখাতে পারবেন বলে আমি মনে করি। তার তো সুযোগ আছে, তার তো সুযোগ ছিল না। এখন সুযোগে যে তার কি সদ্ব্যবহার উনি করতে পেরেছেন, এটা এখনো আমার কাছে দৃশ্যমান না। আমি ওনার ব্যাপারে এখনই মন্তব্য করতে চাই না, মাত্র 4 মাস তো, উনি তো গেছেন 60 মাসের জন্য, তারও তো 56 মাস আছে। তো পরে আমরা দেখবো এটা, আমি এটা খুব ঠিক আছে, সতর্কভাবে খেয়াল করব। আমরা এই বিষয়টা মানে নিয়ে আবুল হাসান রুবেলের কাছে আছি। রুবেল, যেটা আর কি মাসুদ ভাইকে জিজ্ঞেস করলাম সেটা হচ্ছে, একটা হচ্ছে বামপন্থী রাজনীতি আমরা জুলাই আন্দোলনের ভিতর থেকে নাই হতে যেমন দেখছি, আবার এই যে নতুন সরকার গঠিত হলো তার ভিতর থেকে আমরা আরও নড়াচড়া একদম নাই হয়ে যাচ্ছে। এর মধ্যে অনেকগুলো সোসাইটিতে অসঙ্গতি ঘটেছে। হ্যাঁ, যেমন ধরেন মানে আমেরিকার সাথে একটা বাণিজ্য চুক্তি, যেটা নিয়ে আমরা একসময় আমরা খুব জুনায়েদ ভাইয়ের ওই ভয়েসটাকে মিস করি, মানে আমি নিজেও মিস করি, যে যিনি অনেক জোরে বক্তৃতা করেন এবং এগুলো নিয়ে প্রথম যিনি আসলে শাহবাগন পল্টন জানা জায়গায় দাঁড়াতেন। বা ধরেন ব্রাহ্মণবাড়িয়া চলচ্চিত্র প্রদর্শনীর, এবং সেখানে তো মানে আপনার ফেসবুকে বিস্তৃতভাবে খোঁজা হয়েছে যে কোথায় জুনায়েদ সাকিব, মানে যেখানে আমরা অন্য সাংসদকে কথা বলতে দেখেছি, রুমিন ফারহানাকে, কিন্তু ওনাকে আমরা দেখিনি। বা ধরেন মানে এই যে বিস্তৃতভাবে মব কালচার হলো, যেটা অন্তর্বর্তী সরকারের সময়, তখনও আমরা খুব বড় রকমের প্রতিরোধ নিয়ে হাজির হতে আমরা কখনোই দেখছি না। এই যে ব্যাপারগুলো যে মানে অন্তর্বর্তী সরকার থেকে আসলে এই যে মার্চগুলো কি হচ্ছে, এবং আপনারা কি আসলে একদমই সরকারি দলের পেটের ভিতরে ঢুকে গিয়ে একটি নতুন সরকারি দল হয়ে উঠছেন? ধন্যবাদ। প্রথমত বলি যে কয়েকটা বিষয় আসলে খুব পরিষ্কারভাবে বলা দরকার। এক নম্বর হচ্ছে যে মানে মাজার ভাঙার বিরুদ্ধে প্রথমত জায়গাটা, এখানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা এই মাজার ভাঙার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। শুধুমাত্র প্রতিবাদ ঢাকাতে করি নাই, বিভিন্ন জায়গায় যেখানে মাজার ভাঙা হয়েছে, ভাঙার প্রচেষ্টা হয়েছে, সেখানে গিয়ে আমাদের লোকজন মাজার ভাঙাটা ঠেকিয়েছে। মানে ব্যাপারটা শুধু এরকম না যে আমরা শুধু ঢাকায় প্রতিবাদ করলাম আর কয়েকটা মিডিয়াতে আসলো, তাতেই মানে এটা ব্যাপারটা এখানে শেষ হয়ে গেল। বরং আসলে সক্রিয়ভাবে ওইখানকার আমাদের কর্মীরা থেকে মাজারের লোকজন নিয়ে মাজার ভাঙা থেকে, আক্রমণ থেকে অনেকগুলো মাজারকে রক্ষা করেছে। ফলে এই জায়গাটাতে আমি বলবো যে এই জায়গায় একটা জায়গা। দ্বিতীয়ত হচ্ছে যে যেই জায়গাগুলো আলোচনা আর ভেতরে আসলে আছে, যে বর্তমানে সরকারে আমরা আসলে কেন আছি, এটার একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। ধরেন আমরা আসলে যখন এই যে আজকে যে সরকারে আছি, এটা কিন্তু একটা লড়াইয়ের আসলে ধারাবাহিকতা এই দিক থেকে যে আমরা সরকার যখন আওয়ামী লীগের বিরুদ্ধে একটা লড়াই করছিলাম, এটা যুগপৎ আন্দোলন করছিলাম, তখন আসলে 31 দফা ভিত্তিতে আমরা আসলে এই আন্দোলনটা করছিলাম। এই 31 দফা আসলে কি? 31 দফা হচ্ছে এই রাজনৈতিক দলগুলোর আন্ডারস্ট্যান্ডিং এর একটা দলিল, এবং এই দলিলের ভিত্তিতে আমরা আসলে লড়াই করছিলাম। তাহলে এই যে মানে 31 দফা প্রণয়নেও আমাদের প্রত্যেকের ভূমিকা ছিল, এবং প্রণয়নে প্রত্যেকের ভূমিকা ছিল, এবং প্রত্যেকের প্রণয়নের ভূমিকা থাকার জায়গা থেকে তাহলে এইটাকে আসলে বাস্তবায়ন করার জায়গা তো থাকবে। যখন আমার বাস্তবায়নের প্রশ্ন আসে, তখন আমি বলবো যে না, আমি প্রণয়নের জায়গায় ছিলাম কিন্তু বাস্তবায়নের জায়গায় আমি আর থাকবো না। এটা আসলে কেমন অবস্থান হয়? তাহলে যেটা বাস্তবায়ন করার জন্য আমি এই লড়াইটা করলাম, তাহলে সেই বাস্তবায়নের প্রক্রিয়ায় আমরা অংশ নিতে চেয়েছি। এটা হচ্ছে খুব সহজ সরল ভাবে 31 দফা। এটা বিএনপির 31 দফায় শুধু ছিল না, এটা আসলে 39টি দল তখন ছিল, তাদের সকলের আসলে ছিল 31 দফা। বিএনপি যেহেতু লিডিং পার্টি, ফলে বিএনপির নামই বেশি আসবে, এটা স্বাভাবিক। এটা ধরেন আপনি বিএনপির 31 দফাও বলতে পারেন, আবার আমাদেরও 31 দফা বলতে পারেন, গণতন্ত্র মঞ্চের 31 দফাও বলতে পারেন। আমরাও 31 দফা আলাদাভাবে ঘোষণা করেছিলাম। সেখানে বিএনপির ক্ষেত্রে কিন্তু দু একটা প্রশ্ন একটু আলাদাও ছিল, এবং সেই সমস্ত প্রশ্নে আমাদের এখনো আলাদা অবস্থান অনেক জায়গায় বজায় আছে। এখন আমি যেটা মনে করি, যেটা আসলে কিছুটা আলোচিত হয়েছে, যে এখন একটা বৈশ্বিক ঢেউ যেমন একটা ব্যাপার, হ্যাঁ, ধরেন এখন বৈশ্বিক একটা ডানপন্থার ঢেউ চলছে। ফলে এই মুহূর্তে বৈশ্বিক ডানপন্থার ঢেউয়ের ভেতরে আসলে এই বামপন্থী দল বা মানে আমি বলি যদি একটু সোশ্যাল ডেমোক্রেটিক বামপন্থী এরকম দলগুলোর আসলে কি করতে হবে, এই সমস্ত ক্ষেত্রে আসলে এক ধরনের অ্যালায়েন্সের ভেতরে যেতে হবে।
এবং এই অ্যালায়েন্সের জায়গাটাতেই আলোচনাটা সম্ভবত একটু লম্বা হবে, তো সেক্ষেত্রে আপনি যদি অনুমতি দেন আমরা এটা ছোট্ট বিরতি নেই, আমরা ছোট্ট বিরতি নিয়ে আপনার কাছে আমরা ফেরত আসবো। সম্মানিত দর্শক, আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমরা এই আলাপ নিয়ে আবারও রুবেলের কাছে ফিরে আসবো। আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন চলমান। টাইট করে আর্টিকুলেট করে ফিরে এলাম আবার আমরা চলমানে। আমরা যে আলোচনায় ছিলাম এবং আমাদের মাসুদ কামালও যে প্রশ্নটা উত্থাপন করেছেন সেই পুরনো বামপন্থী নেতাদের নিয়ে, যে তারা এবং তাদের দল এবং তাদের রাজনীতি মূল দলের ভিতরে বিলীন হয়ে গেছে। সো এই বিষয়গুলোই আমরা ফিরে এসেছিলাম রুবেলের কাছে। রুবেল এখন বলবেন এই সকল বিষয়গুলোকে নিয়ে। ধন্যবাদ। আমি যেখানে ছিলাম সেখান থেকে আবার শুরু করি। প্রথমত বলি যে আসলে এই পুরো রাজনীতির অনেকগুলো জায়গা আছে। এই জায়গার ভেতরে একটা হচ্ছে বাংলাদেশে বামপন্থী রাজনীতি অনেক কাল আগে থেকে যে বাঙালি জাতীয়তাবাদী প্রকল্প, সেই প্রকল্পের ভেতরে আসলে হারিয়ে গেছে। ফলে শ্রেণীর লড়াই, প্রকৃতির লড়াই কিংবা নারীর লড়াই, প্রান্তিক জনগোষ্ঠীর লড়াই, এই লড়াইয়ের ভেতরে এই খুব বেশি ছাপ তারা আসলে রাখতে পারে নাই। এটা একটা কিন্তু ঐতিহাসিক প্রবণতা, এটা মানে ঐতিহাসিক প্রবণতা, এবং এই ঐতিহাসিক প্রবণতার ভেতরেই যে কথাগুলো বলা হলো তারা আসলে ঢুকে পড়েছেন। অন্যদিকে আমরা যদি একটু মানে জোনায়েদ সাকি প্রসঙ্গে যেহেতু কথা হয়েছে, সেটা আমাকে বলতেই হচ্ছে যে আসলে আমরা কিন্তু পুরোভাবে উল্টা অন্য আরেকটা দিকে যদি আপনি দেখেন, যে আমরা যখন আওয়ামী লীগের সঙ্গে তারা গিয়েছিলেন, তারা কিন্তু আওয়ামী লীগকে ওই বাঙালি জাতীয়বাদী প্রকল্প এটাকে সহায়তা করতেই গিয়েছিলেন। অন্যদিকে যদি আমরা দেখেন, আপনি বিএনপির সঙ্গে আমরা যখন ঐক্যবদ্ধ হয়েছি তখন কিন্তু আসলে 31 দফায় গিয়েছি, যে 31 দফাতে আমাদের অনেকগুলো প্রশ্ন ওখানে অন্তর্ভুক্ত হয়েছে, এবং বিএনপি বরং তার পূর্ববর্তী পজিশন থেকে অনেক বেশি লিবারেল কিংবা সোশ্যাল ডেমোক্রেটিক জায়গায় এসছে। ফলে ওই জায়গায় কিন্তু একটা পার্থক্য আছে, একটা প্রথমত রাজনৈতিক প্রশ্নে। দ্বিতীয়ত যে জায়গায় আসি, যে জোনায়েদ সাকি এই ধরেন এখন একজন মানে মন্ত্রী পরিষদের সদস্য, এটা এখন মানে যেই মর্যাদাই হোক, এটা মন্ত্রী পরিষদের সদস্য। এখন একজন মন্ত্রী পরিষদের সদস্য কি বলতে পারেন এবং কি বলতে পারেন না, তার একটা মানে কি বলে আইনি আইনি না, এটা হলো একটা প্রথাগত এবং এর বাধ্যবাধকতা আছে, এবং এই বাধ্যবাধকতার জায়গা। ফলে তিনি কি আসলে ভেতরে যে কথাটা বলবেন সেটা কথাটা আসলে বাইরে বলতে পারেন না। এটা যে কোনো জায়গায়, এটা ফ্যামিলির মধ্যেও এরকমই ব্যাপারটা। সে না বলুক, দল তো বলতে পারে। হ্যাঁ, দল কিন্তু বলছে, এবং এই প্রশ্নে আমি আসছিলাম যে দল কিন্তু নিয়মিতভাবে বলছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়াগুলো আমাদের কথাকে মানে আমরা কি বলবো যে দলে জোনায়েদ সাকির মতো এরকম বলিষ্ঠ স্বর আর তৈরি হচ্ছে না? দ্বিতীয়, এখন ধরেন যে কোনো দলেই মানে একজন অনেক দিন ধরে যখন আসলে নেতৃত্ব থাকার ফলে তার একটা ইনফ্লুয়েন্স তৈরি হয়, তার একটা মানে মানে কি বলা যায় যে বোঝাপড়া তৈরি হয় বিভিন্ন জনের সঙ্গে, তারপরে তার নেটওয়ার্ক তৈরি হয়, সেগুলোকে রাতারাতি কিন্তু আসলে আপনি আপনার দল হিসেবে ব্রাহ্মণবাড়িয়াতে সিনেমা প্রদর্শন নিয়ে আপনার দল হিসেবে আপনাদের পজিশনটা কতটা শক্তিশালী ছিল? আমরা এটার প্রতিবাদ করেছি দল হিসেবে। আমরা ব্যক্তিগতভাবে যদি বলেন যে আমরা আসলে এই প্রতিবাদ সভা যেখানে হয়েছে সেখানে অংশগ্রহণ করেছি, সেখানে বক্তব্য দিয়েছি। এখন এই যে জায়গাগুলোতে এগুলোতে আমরা ছিলাম। হ্যাঁ, এখন এই ব্রাহ্মণবাড়িয়ার ইস্যু ধরেন এটা দাবি করছেন যে জোনায়েদ সাকি বলতে হবে, তাহলে জোনায়েদ সাকির এটা কি মন্ত্রণালয়? না, 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 জোনায়েদ সাকির মানে এখন জোনায়েদ সাকির মন্ত্রণালয় এটা না, জোনায়েদ সাকির এটা কনস্টিটিউয়েন্সি না। তাহলে জোনায়েদ সাকিকে কোন হিসেবে আপনি বলছেন যে তাকেই বলতে হবে? তিনি এখন দলীয় প্রধানও না, তাহলে দলীয় প্রধানও তিনি না, তিনি এইগুলোও না, তাহলে তিনি কোন হিসাবে মানে সোচ্চার থাকবেন? সেটা একটা প্রশ্ন। একজন সংসদ সদস্য, যে কোনো সংসদ সদস্যই মানে এটা যা বলতে পারেন, আর একজন মানে মন্ত্রী যা বলতে পারেন তারও একটা সীমা আছে। রুবেল, তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে যেমন ধরেন জোনায়েদ সাকি একটা ডিফারেন্স তৈরি করেছেন, আগের বামপন্থী নেতারা তার দলের প্রধান ছিলেন, তারা তার পজিশন ছাড়েননি, তারা তারপর মন্ত্রী হয়েছেন, কিন্তু এই প্রথমবারের মতো জোনায়েদ সাকি তার দলের পজিশনটাকে ছেড়েছেন। তার মানে হচ্ছে যে দলকে তাহলে একটু সরব হয়ে প্রমাণ করতে হবে যে আসলে জোনায়েদ সাকির সাথে তা মানে এখন আর সে প্রধান নাই, এবং দল ইন্ডিপেন্ডেন্টলি মানে ধরেন স্বাধীনভাবে সে নিতে পারে, সেটা প্রমাণ করতে হবে, এবং সেটার কাজও আছে। আমি এখন আপনাকে বলি যে আমরা খুব শীঘ্রই মানে এটা আমাদেরও একটা তো আসলে ডিএনএ গতভাবে আমরা বিরোধী রাজনীতিতে অভ্যস্ত, ফলে
ধরেন বিরোধী রাজনীতি করার জন্য আমরাও ভিতর ভিতর তো ছটফট করি। হ্যাঁ, Okay. সেই জায়গা থেকে যদি আমাদেরকে আসলে এখন নতুন করে স্ট্র্যাটেজি সাজাইতে হয় তাহলে একটু সময়ের ঠিক আছে, প্রয়োজন আমাদের আছে। আসলে এখানে সময় একটু শেষ করি, শেষে, হ্যাঁ। শেষের দিকে একটু বলি। এই যে মাসুদ ভাই যে কথাটা বলেছেন সেখানে একটা বলি যে ধরেন short করে বলতে মানে হবে। জোনায়েদ সাকিব থাকার ফলে তিনি ইতিমধ্যে কি কোনো পরিবর্তনের জায়গার ক্ষেত্রে ভূমিকা তৈরি রাখতে করতে পারছেন? পেরেছেন। ধরেন এই বাজেটে দেখবেন আপনি যে বাজেটে আসলে নবায়নযোগ্য জ্বালানির জন্য একটা বিরাট মানে উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। এটা বিএনপির যেমন মানে সদিচ্ছার জায়গা আছে এবং জোনায়েদ সাকিরেরও চেষ্টার জায়গা আছে ধরেন, এবং মানুষ এবং প্রকৃতি কেন্দ্রিক উন্নয়নের প্রশ্ন সেই আছে। জায়গাতে ঠিকই আছে, কিন্তু আমাদের আরো কয়েকটা আলোচনার বিষয় ছিল, কিন্তু আমরা যেতে পারবো। কিন্তু মাসুদ ভাই, একটা আলোচনা না করলেই নয়। যেমন ধরেন এর মধ্যে সাম্প্রতিক সময়ে গণতন্ত্র মঞ্চের শরিক তারাও এই প্রশ্নটা উত্থাপন করেছে যে গণসংহতি আন্দোলনের কারণে গণতন্ত্র মঞ্চের ঐক্য নষ্ট হয়েছে। গত নির্বাচনে একটা আসনে হচ্ছে আপনার গণতন্ত্র মঞ্চের 2 দলের প্রার্থী দাঁড়িয়ে গেছে ঢাকাতে, এবং এগুলো নিয়ে প্রচুর অনাস্থা তৈরি হয়েছে নিজেদের মধ্যে, এবং এদেরকে আমরা বড় কোনো কর্মসূচিও দিতে দেখি নাই। পুরোটা নিয়ে আপনি খুবই ছোট করে যদি একটা মন্তব্য করেন। এটা তো পরস্পরের বিরুদ্ধে তো অভিযোগ থাকবেই, কারণ ওনারা তো কেউই কিছু করতে পারছেন না। ওনারা কেউই কিছু করতে পারছেন না, ভাঙছেন, আবার কোথাও যাচ্ছেন, আবার বলছেন না এটা যাওয়ার সিদ্ধান্তটা ঠিক হয় নাই, আবার ভাঙছেন। বা একজন প্রার্থী বলেছেন যে তার নির্বাচনে মানে তার হেরে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে তার আরেকজন শরিক দলের প্রার্থী দাঁড়িয়েছে। থাকলে না থাকলে উনি জিততেন, মানে উনি কি এটা না সে মনে থাকলে করছেন। জিততেন, ওটাও তো আমরা দেখছি ভাই। ওকে, আমি আপনার সাথে একটু যোগ বলেন। করি যে উনি আসলে হেরেছেন বিএনপির অন্তর্কন্দলের ফলে। তিনি যেহেতু সহজ টার্গেট হচ্ছে গণসংহতি, মানে সহজ টার্গেটের উপরে এটা দায়টা চাপিয়ে দিয়েছে। তাহলে আমি বলছি লাস্ট একটা মন্তব্য নিব শুধু রুবেলের কাছ থেকে। মাসুদ ভাই আর কোনো শেষে কিছু না, ঠিক বলতে আছে, চান কিনা? না। যদি আর না থাকে তাহলে রুবেল, আসলে আপনার এই গণতন্ত্র মঞ্চের যে বর্তমান হাল এবং এটা একটা লাস্ট একটা কমেন্টস করেন ধরেন 1 মিনিটের মধ্যে। গণতন্ত্র মঞ্চের আর আপনার বিরুদ্ধে যে যে অভিযোগটা উত্থাপিত হয়েছে। ধরেন এই ক্ষেত্রে আমিও অভিযোগ করতে পারি যে গণতন্ত্র মঞ্চ থেকে আসলে কাকে নমিনেট করা হয়েছিল। গণতন্ত্র মঞ্চ থেকে তাসলিমা আক্তারকে নমিনেট করা হয়েছিল ওই আসনের জন্য, যিনি ওইটা না, অভিযোগ করছেন। ওই অভিযোগটা না, আরো অভিযোগ আছে যে গণতন্ত্র মঞ্চ হচ্ছে মানে তার শরিকদের সাথে যে ওয়াদাগুলো করেছিল, আন্দোলনের যে বিষয়গুলো ছিল, এগুলো আসলে গণসংহতি মেনটেন করেননি ঠিক মতো। কোন ওয়াদা, কোনটা মেনটেন করে নাই? এটা তো স্পেসিফিক বলতে হবে কোন ওয়াদাটা গণসংহতি মেনটেন করে নাই। গণসংহতি এ পর্যন্ত যা যা ওয়াদা করেছে তার প্রত্যেকটা মেনটেন করছে, এবং গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আমরা এই রাজনৈতিকভাবে এই সততা সবসময় বজায় রেখেছি যে আমরা আসলে আমাদের শরিকদের সাথে অন্তত একটা মিথ্যা কোনো প্রতিশ্রুতির জায়গায় আমরা যাই নাই, এবং ওই জায়গায় কোনো ধরনের আমাদের ট্রান্সপারেন্সির অভাব নাই। যে কোনো জন যদি বলেন যে এই জায়গায় এটা রক্ষা হয় নাই। এখন তো ধরেন শরিকদের মধ্যে যেহেতু গণসংহতি আন্দোলন সরকারের ভিতরে অনেক সক্রিয়, অতএব সে কি আসলে কোনো উদ্যোগ নেবে কিনা এই পুরনো জোটটাকেই আবার ঠিকঠাক করে সক্রিয় করা? আমরা মানে আবারও এই বিষয়ে কথা বলবো এবং সবার সঙ্গেই কথা বলবো, আমরা কথা বলবো এবং অন্যদের সাথেও আরো যারা আছেন বিভিন্ন 39টি দল যেহেতু ছিলেন তাদের সাথেও কথা বলবো কিভাবে আসলে আমরা আমাদের যে এই রাজনৈতিক ভূমিকা সেটা রাখতে পারি, সেটার জন্য সকলের সঙ্গে আবুল হাসান রুবেল, অনেক ধন্যবাদ। মাসুদ কামাল, আপনাকেও ধন্যবাদ, এবং ধন্যবাদ আমাদের দর্শকদের। আমরা আসলে আশা করি যে অন্য দলগুলোর মতো গণসংহতি আন্দোলনও হারিয়ে যাবে না, সরকারের ভেতরে ঢুকে সে তার আলাদা অস্তিত্ব রাখতে পারবে, এবং সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক আন্দোলনগুলোতে আগে যেভাবে সক্রিয় ছিল এইভাবে সে পুরনো শরিকদের নিয়ে আবারও সমাজের জন্য, মানুষের জন্য আবারও দাঁড়াবে রাস্তায়, শাহবাগে, পল্টনে। আমরা সব জায়গায় সারা বাংলাদেশে আর আবারও তাদেরকে দাঁড়াতে দেখব এই আন্দোলনগুলো নিয়ে, এইটাই আমাদের আশা। এবং আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানটি শোনার জন্য, দেখার জন্য। আগামীকাল আবার একই সময় আমরা উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে।